গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাস জুড়ে আমরা কিন্তু মানচিত্র স্কেল চ্যাপ্টারটা পড়াশোনা শেষ করেছি এবং ঠিক এর আগের ক্লাসটায় আমি তোমাদের সাথে মানচিত্র স্কেলে তোমাদের বইতে যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনী সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আজকে কিন্তু আমরা বাদবাকি যে অনুশীলনটা বাকি ছিল অর্থাৎ পার্ট 2 তে তোমাদের সাথে অনুশীলনটা শেষ করব কথা দিয়েছিলাম। তাহলে সেই পার্ট 2 সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে এই যে মানচিত্র স্কেল, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা থেকে আমরা কি কি বিষয় সম্পর্কে জেনেছি তোমাদের মনে আছে? বলো তো কেউ আমাকে যে কোন কোন বিষয় সম্পর্কে আমরা এই মানচিত্র স্কেল চ্যাপ্টার থেকে পড়েছি? ভেরি গুড। তুমি বললে যে গ্লোব পড়েছি, আর কি পড়েছো? মানচিত্র কাকে বলে পড়েছো। পৃথিবীর এই যে মানচিত্রের ইতিহাস, কবে কে প্রথম এই মানচিত্র তৈরি করেছিলেন সেই সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত ক্লাস করেছি, তাই না? এছাড়া ধরো একটা মানচিত্র, প্রকৃত মানচিত্রতে কোন কোন বিষয় থাকতেই হবে সেই বিষয়গুলো আমরা জেনেছি। বলতো কেউ একজন যে একটা মানচিত্রতে কোন কোন বিষয় থাকতেই হবে। ভেরি গুড। কি বললে যে শিরোনাম, আর কি? অক্ষরেখা দাগেমা রেখা, স্কেল থাকতে হবে, দিক নির্দেশ থাকতে হবে এবং নির্দেশিকা। এই ৪-৫টা বিষয় কিন্তু একটা মানচিত্রতে থাকা আবশ্যক। যদি স্কেল বা তোমার দিক নির্দেশ ইত্যাদি না থাকে তাহলে সেটা কিন্তু মানচিত্র হিসেবে গণ্য হবে না, তাই না? এগুলো আমরা পড়েছি। আর কি পড়েছি? যে মানচিত্রের প্রকারভেদ। দেখো স্কেল অনুসারে কিন্তু মানচিত্রকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। কি কি বলতো? ভেরি গুড। এক কি না ক্ষুদ্র স্কেলের মানচিত্র, যার উদাহরণ তোমরা বলো। দেওয়াল মানচিত্র। ভেরি গুড। আচ্ছা এই যে ক্ষুদ্র স্কেলের মানচিত্র, পৃথিবীর যখন বড় অংশকে আমরা দেখাবো বা কোনো দেশ কোনো মহাদেশ সম্পর্কে জানবো তখন কিন্তু আমরা এই ক্ষুদ্র স্কেলের মানচিত্র সম্পর্কে জানবো। অপরদিকে বৃহৎ স্কেলের মানচিত্র, তার উদাহরণ কি? টোপোগ্রাফিক্যাল ম্যাপ আর মৌজা ম্যাপ। অর্থাৎ কোনো ক্ষুদ্র স্থানের যখন আমরা বিস্তারিত জানবো তখন আমরা বৃহৎ স্কেলটা সম্পর্কে জানতে হবে। তাহলে এই ক্ষুদ্র স্কেল বৃহৎ স্কেল এই দুটোর পার্থক্য কিন্তু পরীক্ষায় আসে। এছাড়া আর কি দেখেছিলাম যে কার্যকারিতা অনুসারে তোমার মানচিত্র চার্ট, বিষয়নিক মানচিত্র, প্রাকৃতিক মানচিত্র, রাজনৈতিক মানচিত্র, এগুলো কিন্তু আমরা এক এক করে সকলে জেনেছি। আচ্ছা আর কি জেনেছি? স্কেল সম্পর্কে জেনেছি। ভেরি গুড। এই তো। তাহলে যদি স্কেলের শ্রেণী বিভাগ করা যায়, মূলত স্কেলকে কয়টি ভাগে ভাগ করা যায় বলতো? ৩ ভাগে। কি কি? বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল এবং হলো লৈখিক স্কেল। এই লৈখিক স্কেলকে কিন্তু আবার অনেকগুলো উপবিভাগে ভাগ করা যায়। রৈখিক স্কেল, ডায়াগোনাল স্কেল, তাই না? আর কি ছিল বলতো? ডায়াগোনাল স্কেল, আর কি ছিল? ভার্নিয়ার স্কেল, তাই না? তাহলে এই যে ভাগগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত পড়েছি। এছাড়া মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে আমরা জেনেছি, আর জেনেছি স্কেলের ব্যবহার এবং গুরুত্ব সম্পর্কে। গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী পার্ট 1 এ কি কি বিষয় সম্পর্কে আহ, অনুশীলনী করিয়েছিলাম বলতো? ভেরি গুড। সঠিক উত্তর নির্বাচন করো, সত্য মিথ্যা, এটা যেমন করিয়েছিলাম, পাশাপাশি তোমাদের বইতে দেখবে অনুশীলনীতে রয়েছে ডান স্তম্ভ মেলাও এবং বাম স্তম্ভ মেলাও। আচ্ছা তো, সেইগুলো সম্পর্কেও কিন্তু আমরা গত ক্লাসে বিস্তারিত জেনেছি। তবে আজকে আমরা কি জানবো? না শূন্য স্থান পূরণ করো এবং এক কথায় উত্তর দাও বা সংক্ষেপে উত্তর দাও, যার প্রশ্নমান 2, 3, সেই সব যে কোশ্চেন গুলো পরীক্ষায় আসে তোমাদের অনুশীলনীতে যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো। ঠিক আছে? তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি আমরা। আচ্ছা দেখো উপরে রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান কত? 1। প্রথম প্রশ্ন, নির্দিষ্ট স্কেলে সমতল কাগজের উপর মানচিত্র চিত্রায়ন পদ্ধতিকে কি বলে? আমরা যখন মানচিত্র পড়েছিলাম, মানচিত্র কাকে বলে নিশ্চয়ই পড়েছিলাম। কি পড়েছিলাম? মানচিত্র কাকে বলে?
মনে আছে তোমাদের? বলো। যে নির্দিষ্ট স্কেল বা অভিক্ষেপ অনুযায়ী সমতল কাগজের উপর পৃথিবীর কোনো দীর্ঘ বড় স্থানের বা ক্ষুদ্র স্থানের যখন দ্বিমাত্রিক পদ্ধতিতে চিত্র অঙ্কন করা হয় তখন তাকে কি বলা হয়? মানচিত্র। তাহলে নির্দিষ্ট স্কেল সমতল কাগজের উপর পৃথিবীর চিত্রায়িত পদ্ধতিকে কি বলা হয়? মানচিত্র। আর একটা মানচিত্রতে কোন কোন বিষয় থাকতে হবে তোমরা নিশ্চয়ই জেনেছো, পারবে আশা করি সবাই। ভেরি গুড। দ্বিতীয় দেখো কি রয়েছে। জিওগ্রাফিয়া গ্রন্থের লেখক হলেন ড্যাশ। বলো জিওগ্রাফিয়া গ্রন্থটি কে লিখেছেন? টলেমি। ভেরি গুড। এবারে পৃথিবীর যে প্রথম মানচিত্র সেটি কে তৈরি করেছিলেন? টলেমি। তাই তো? তাহলে পৃথিবীর প্রথম যে মানচিত্র সেটা তৈরি করেছিলেন কিন্তু টলেমি। এই জিওগ্রাফিয়া গ্রন্থে টলেমি কিন্তু পৃথিবী ছাড়া আরো 26টি ম্যাপ এই বইতে পাওয়া যায়। দেখো পৃথিবীর যে মানচিত্র রয়েছে তার প্রকৃত যদি পথিকৃৎ বলে থাকি তাহলে তিনটে মানুষের নাম কিন্তু আসবে। সেই তিনটে মানুষের নাম কি কি? টলেমি 1 নম্বর অবশ্যই, অ্যারিস্টটল 2 নম্বর এবং এরাটোস্থনিস। এই তিনজনকে কিন্তু মানচিত্রের পথিকৃৎ অর্থাৎ মানচিত্র যে প্রথম তৈরি হয়েছিল টলেমি তৈরি করেছিলেন, কিন্তু অ্যারিস্টটল বা এরাটোস্থনিস এরাও কিন্তু মানচিত্র তৈরিতে বিশেষ অবদান নিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন কি আছে দেখো, যে মানচিত্র ও পৃথিবীর সেতু রচনা করে ড্যাশ। তাহলে মানচিত্র এবং পৃথিবী এই দুটোর মধ্যে সেতু রচনা করে কে? স্কেল না? তাহলে তোমাদের উত্তর এখানে কি হবে? না মানচিত্র এবং পৃথিবী। দেখো পৃথিবীর যে মানচিত্র সেটা কিন্তু আমরা বা বিরাট একটা অংশ মানচিত্র কিন্তু আমরা স্কেলের মাধ্যমে প্রকাশ করি। মানচিত্রে একটা ছোট্ট জায়গা থাকলো, সেই জায়গাটা কিন্তু বাস্তবের সাথে সামঞ্জস্য রাখার জন্য আমরা কিন্তু স্কেল ব্যবহার করি, তাই না? অর্থাৎ মানচিত্র পৃথিবীর মধ্যে কিন্তু সেতু বন্ধনের কাজ করে স্কেল। 4 দাগ দেখো, ভারতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে ড্যাশ। তাহলে ভারতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ করে কে বলো? ভারতীয় সর্বেক্ষণ বিভাগ, যার ইংলিশ হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, SOI। মনে রাখবে তোমরা খুব ভালোভাবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। আবার এরকমও প্রশ্ন পরীক্ষায় আসে যে সার্ভে অফ ইন্ডিয়া ড্যাশ সালে স্থাপিত হয়েছিল। কি বলবে তোমরা? 1767 সালে কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছিল। আচ্ছা আরো একটা কিন্তু প্রশ্ন আসে এখানে, যে ভারতের সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর ড্যাশ, অর্থাৎ সদর দপ্তর কোথায়? তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড, যে উত্তরাখণ্ডের দেরাদুনে কিন্তু ভারতের সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত। দেখো এই সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু ভারতের যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ রয়েছে, যে ভূবৈচিত্র্য সূচক ম্যাপ যেটাকে আমরা বলি, সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপ কিন্তু প্রস্তুত করে কে? না এই সার্ভে অফ ইন্ডিয়া, যার শাখা কিন্তু আমাদের পশ্চিমবাংলায়ও রয়েছে একটি স্থানে। কোন স্থানে আছে বলতো? ভেরি গুড, পার্ক স্ট্রিটেও কিন্তু সার্ভে অফ ইন্ডিয়ার একটি শাখা রয়েছে। তাহলে তোমরা মনে রাখবে সার্ভে অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয়, সদর দপ্তর কোথায়, এবং কি ধরনের মানচিত্র প্রস্তুত করে? টোপোগ্রাফিক্যাল মানচিত্র। আচ্ছা এরপরে দেখো 5 দাগ, ড্যাশ মানচিত্র জমির মালিকানা সংখ্যা দিয়ে চিহ্নিত থাকে। তাহলে কোন মানচিত্রে জমির মালিকানা লক্ষ্য করা যায়? থাকে না যে এল নাম্বার, সেটা কোন মানচিত্রে? ভেরি গুড, তোমরা সকলেই জানো যে মৌজা মানচিত্রে, তাই না? অর্থাৎ এই মৌজা মানচিত্রে দেখবে কোনো একটি ক্ষুদ্র স্থানের কোনো জমির প্লটিং নাম্বার বা জমির মালিকের নাম বা সংখ্যা ইত্যাদি কিন্তু মৌজা মানচিত্রের দ্বারা প্রকাশ পায়। 6 দেখো কি রয়েছে, ড্যাশ হলো ইউনিট মুক্ত স্কেল। তাহলে ইউনিট মুক্ত স্কেল বা একক মুক্ত স্কেল বা সর্বজনীন স্কেল, এগুলোকে কোন স্কেলকে বলা হয় বলো? 3টে ভাগ রয়েছে স্কেলের, বিবৃতিমূলক স্কেল, ভগ্নাংশ সূচক স্কেল, লৈখিক স্কেল। তাহলে কোন স্কেলকে বলা হয় ইউনিট মুক্ত স্কেল? ভেরি গুড, তাহলে উত্তর হবে কিন্তু তোমাদের ভগ্নাংশ সূচক স্কেলকে বলা হয় ইউনিট মুক্ত স্কেল। মনে থাকবে? আচ্ছা
সাতের দাগ দেখো, মৌজা মানচিত্রে স্কেল হলো ড্যাশ, অর্থাৎ এটা ক্ষুদ্র স্কেল না বৃহৎ স্কেল। একটু আগেই তোমরা পড়লে যে মৌজা মানচিত্র একটি বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ, তাহলে এখানেও কিন্তু হবে কি না, মৌজা মানচিত্র হলো একটি বৃহৎ স্কেলের মানচিত্র। বৃহৎ স্কেলের মানচিত্র আরেকটা উদাহরণ বলো তো তোমরা কেউ। একদমই ঠিক বলেছো যে ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এটাও কিন্তু হলো বৃহৎ স্কেলের মানচিত্র। এছাড়া আর কি, প্ল্যান, কোনো একটি স্থানের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য প্ল্যান করতে হয় আগে থেকে, সেই প্ল্যানও কিন্তু হলো বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ। আচ্ছা, আটের দাগ দেখো, ভার্নিয়ার স্কেলের উদ্ভাবক হলেন, অর্থাৎ ড্যাশ। ভার্নিয়ার স্কেলটা কে আবিষ্কার করেছেন, তার নাম চেয়েছে, বলো ভার্নিয়ার স্কেল কেউ কেউ আবিষ্কার করেছেন? ভেরি গুড। কে না, ফেরিয়ার ভার্নার নামক ব্যক্তি, তিনি কিন্তু ভার্নিয়ার স্কেলটি উদ্ভাবন করেছেন। এই স্কেলের কাজ কি বলতো, কি হয় এই স্কেলে? ভেরি গুড, এককের ভগ্নাংশর পাঠ নেওয়ার জন্য কিন্তু এই ভার্নিয়ার স্কেলটা তৈরি হয়, এবং পেরিয়ার ভার্নিয়ার তিনি আবিষ্কার করেছেন। তবে মানচিত্রে কিন্তু এই স্কেলের ব্যবহার তেমন নেই। তাহলে কি মনে রাখবে তোমরা, মানচিত্রের ক্ষেত্রে যে ভার্নিয়ার স্কেল, এর ব্যবহার কিন্তু তেমন নেই। তাহলে এই ভার্নিয়ার স্কেল কোথায় কোথায় ব্যবহৃত হয় এটাও পরীক্ষায় আসে। তাহলে তোমরা কি বলবে? কয়েকটি জরিপ কার্যে এই ভার্নিয়ার স্কেলের প্রয়োজন হয়। এছাড়া আবহাওয়ার যন্ত্র, আবহাওয়া মাপক যন্ত্র যে 14 ব্যারোমিটার রয়েছে, সেই 14 ব্যারোমিটার নামক যে যন্ত্র, তার মধ্যেও কিন্তু এই স্কেল ব্যবহার করা হয়। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু তোমরা জানলে যে ভার্নিয়ার স্কেলের বা ভার্নিয়ার স্কেল কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই তো? আচ্ছা, পরের দাগ দেখো, 9 দাগ, এককের ভগ্নাংশের ব্যবহারের জন্য ড্যাশ স্কেল ব্যবহার হয়। এককের ভগ্নাংশের ব্যবহারের জন্য কোন স্কেল? অনেকগুলো ছিল, বিবৃতিমূলক, ভগ্নাংশ সূচক, বা ভার্নিয়ার স্কেল, ডায়াগোনাল স্কেল, রৈখিক স্কেল। কোনটা উত্তর হবে? ডায়াগোনাল স্কেল, তাই তো? অর্থাৎ সূক্ষ্ম মাপ নেওয়ার ক্ষেত্রে যে স্কেল ব্যবহার করা হয়, সেই স্কেলটা কিন্তু হলো ডায়াগোনাল স্কেল। মনে থাকবে? আচ্ছা, এরপরে এসো 10, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এটাও কিন্তু প্রশ্নমান 1। দূরত্বের অনুপাত ড্যাশের সাহায্যে দেখানো হয়, বলো কোন স্কেলের সাহায্যে দেখানো হয় দূরত্বের অনুপাত? আর এফ থাকে না যে আহ, মানচিত্রের দূরত্ব ডিভাইডেড বাই ভূমির দূরত্ব, তাহলে সেটা কোন স্কেলে দেখানো হয়? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, যেটাকে আমরা কি বলি না, ভগ্নাংশ সূচক স্কেল। তাহলে কি দাঁড়ালো না, দূরত্বের অনুপাত বা আর এফ দেখানো হয় কার মাধ্যমে? ভগ্নাংশ সূচক স্কেলের মাধ্যমে। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 11 নম্বর, যে ভারতীয় জরিপ বিভাগ ড্যাশ মানচিত্র প্রকাশ করে। ভারতের জরিপ বিভাগ কোন মানচিত্র প্রকাশ করে? ভেরি গুড, ট্রোপোগ্রাফিক্যাল ম্যাপ। তাহলে তোমরা মনে রাখবে যে ভারতের জরিপ বিভাগ ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্র কিন্তু প্রকাশ করে। আচ্ছা, 12 দাগ দেখো, দেওয়াল মানচিত্র একটি ড্যাশ মানচিত্রের উদাহরণ। দেওয়াল মানচিত্র ড্যাশ মানচিত্রের উদাহরণ, অর্থাৎ ক্ষুদ্র স্কেল না বৃহৎ স্কেল, বলো? ক্ষুদ্র স্কেলের মানচিত্র উদাহরণ। দেখবে তোমরা যখন শ্রেণীকক্ষে বসে থাকবে বা ভূগোল স্যার আসবে, তখন দেখবে স্যারেরা ম্যাপ বা গ্লোব সঙ্গে নিয়ে আসে। সেই ম্যাপটা আমরা দেওয়ালে টাঙাই, একটা জায়গার ম্যাপ, এবং সেটা কিন্তু ক্ষুদ্র স্কেলের মানচিত্র হয়। তাহলে দেওয়ালে যে ম্যাপগুলো টাঙানো হয়, সেই দেওয়াল মানচিত্রগুলি একটি কিন্তু ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ। বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ তোমরা জেনেছো, সেগুলোও বলতে পারবে, মৌজা ম্যাপ, প্ল্যান, তারপর টোপোগ্রাফিক্যাল ম্যাপ, তাও। আচ্ছা, এরপরে দেখো 13 দাগ, আর এফ এর লবে থাকা এককটি ড্যাশ দূরত্ব দেখায়। আর এফ ইকুয়াল টু কি না, মানচিত্রের দূরত্ব ডিভাইডেড বাই ভূমির দূরত্ব। তাহলে লব কোনটা বলি, আমরা লব আর হর চিনি। লব কোনটা? ভগ্নাংশ সূচকে যখন উপরের অংশটা থাকবে সেটাকে আমরা কি বলবো? লব। ভেরি গুড। এবং নিচের যে অংশটা, তাকে আমরা কি বলবো?
না হর। তাহলে এখানে প্রশ্নে কি চেয়েছে যে আরএফ এর লবে থাকা এককটি ড্যাশ দূরত্ব দেখায়, ভূমির দূরত্ব দেখায় না মানচিত্রের দূরত্ব দেখায়, বলো। ভেরি গুড। তাহলে আরএফ এর লবে থাকা এককটি কিন্তু মানচিত্রের দূরত্ব দেখায়। পরে দেখো রয়েছে 14 দাগ, একাধিক মানচিত্র ড্যাশ এর মাধ্যমে প্রকাশিত হয়। মানচিত্র সংকলিত যে পুস্তক তাকে আমরা কি বলি? অ্যাটলাস বলি। তাহলে একাধিক মানচিত্র অ্যাটলাসের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়, তাই তো? তাহলে উত্তর কি হবে? অ্যাটলাস। তোমরা জানো এই অ্যাটলাস নামকরণটা কিভাবে হয়েছে? ভূবিজ্ঞানী মার্কেটার কিন্তু একটা বই প্রস্তুত করেন যেখানে পৃথিবীর বিভিন্ন রকম মানচিত্র বা পৃথিবীর বিভিন্ন স্থানের মানচিত্র কিন্তু সংকলিত একটি পুস্তক, এবং তৎকালীন যে গ্রিক সম্রাট অ্যাটলাস তার নাম অনুসারে কিন্তু বইটির নামকরণ করা হয় কি না অ্যাটলাস বুক। সেখান থেকে এই নামকরণটা চলে এসছে। তাহলে একাধিক মানচিত্র সংকলিত যে বই তাকে আমরা কি বলবো? অ্যাটলাস। মনে থাকবে? আচ্ছা, এটা গেল শূন্যস্থান পূরণ। এরপরে আসবো আমরা যে এক কথায় উত্তর দাও, সেটারও প্রশ্ন মান এক। দু এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, যে অসংখ্য মানচিত্র সংকলিত পুস্তককে কি বলা হয়? এক্ষুনি বললাম তোমাদের এটা, আবার এসে দেখো কোশ্চেন 1 নম্বরে। এটাকে কিন্তু বলা হয় অ্যাটলাস। মনে থাকবে তাহলে যে অসংখ্য মানচিত্রে সংকলিত যে পুস্তকটি থাকে তাকে বলা হয় অ্যাটলাস। দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো, যে মানচিত্রে অবস্থান থেকে দুটি বিষয় দ্বারা দেখানো হয়। অর্থাৎ যখন মানচিত্রে আমি একটি নির্দিষ্ট স্থান তার অবস্থান বোঝাবো তখন কিসের প্রয়োজন? ভেরি গুড, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। আমরা মানচিত্র দেখেছি না যে উত্তর থেকে দক্ষিণ আবার পশ্চিম থেকে পূর্ব দিকে একটি রেখার দ্বারা টানা থাকে, সেটাকে কি বলা হয়? অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দ্বারা কিন্তু আমরা পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট স্থানের সঠিক যে অবস্থান সেটা নির্ণয় করতে পারি। 3 নম্বর, একটি বৃহৎ স্কেলের মানচিত্রের নাম লেখো। তাহলে কি হবে বৃহৎ স্কেলের মানচিত্র? ভেরি গুড। একটি বৃহৎ স্কেলের মানচিত্রের নাম হচ্ছে কিন্তু মৌজা মানচিত্র। এছাড়া আর কি হবে? টোপোগ্রাফিক্যাল ম্যাপ, প্ল্যান। অপরদিকে ক্ষুদ্র স্কেলের মানচিত্র উদাহরণ কি? দেওয়াল মানচিত্র, তাই তো? আচ্ছা, 4 দাগ দেখো কি রয়েছে, যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কোন রেখা দ্বারা উচ্চতা বোঝানো যায়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে টোপোগ্রাফিক্যাল যে ম্যাপ থাকে সেখানে উচ্চতা অর্থাৎ যত উঁচুতে উঠবো কিন্তু একটা রেখা দ্বারা সেটাকে বোঝানো হয়। সেই রেখাটার নাম কি বলতো? ভেরি গুড, সমোন্নতি রেখা। তাহলে যদি তোমাদের পরীক্ষায় এটাও আসে যে সমোন্নতি রেখা মানচিত্রে কোন কালার দ্বারা দেখানো হয়, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে বলো কোন কালার? ভেরি গুড, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা কিন্তু বাদামি রঙের দেখানো হয়, এবং এটি কি নির্দেশ করে না উচ্চতা নির্দেশ করে, তাই তো? ভেরি গুড। আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে, মৌজা মানচিত্রে কোন স্কেল দেওয়া থাকে? বলো। মৌজা মানচিত্রে এটি হলো একটি বৃহৎ স্কেলের মানচিত্র। তাহলে এখানে কোন স্কেল দেওয়া থাকে? ভগ্নাংশ সূচক স্কেল অর্থাৎ আরএফ স্কেল। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন যে স্কেলটা রয়েছে সেই স্কেলটা কোথায় দেওয়া থাকে না মৌজা ম্যাপে। দেখো ভারতের যে সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া অনুযায়ী যে বর্তমানে যে বৃহৎ স্কেলের মানচিত্র রয়েছে তার আরেক কত জানো তোমরা? ভেরি গুড, 1:25,000 অথবা 1:50,000। এই দুটো স্কেলে কিন্তু বর্তমানে সার্ভে অফ ইন্ডিয়া মৌজা ম্যাপ বা টোপোগ্রাফিক্যাল সিট ইত্যাদি কিন্তু প্রকাশ করে। আচ্ছা, 6 দাগ কি রয়েছে দেখো, যে পৃথিবীর প্রথম মানচিত্র কে প্রস্তুত করে? বলো, আগেই পড়ে আসলাম এটা। পৃথিবীর প্রথম মানচিত্র প্রস্তুত করেন কিন্তু টলেমি, তাই তো? আচ্ছা, পরের দাগ দেখো রয়েছে 7, বৃহৎ স্কেলের মানচিত্রে একটি উদাহরণ দাও। মৌজা মানচিত্র। 8 দাগ দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভারতেও সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর কোথায়? বলো। উত্তরাখণ্ডের দেরাদুনে কিন্তু রয়েছে ভারতের সর্বেক্ষণ বিভাগ অর্থাৎ এসওআই, সার্ভে অফ ইন্ডিয়া। এর সদর দপ্তর কোথায় রয়েছে? উত্তরাখণ্ডের দেরাদুনে।
আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু রয়েছে একটা সদর দপ্তর এই এসওআই এর, সেটা কোথায় না পার্ক স্ট্রিটে। আচ্ছা 9 দাগ দেখো রয়েছে যে মৌজা মানচিত্রে স্কেল কত, অর্থাৎ আরএফ কত। এটি একটি ভগ্নাংশ সূচক যে স্কেল, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল, তার আরএফ কিন্তু হলো 1:3960। মনে রাখবে তোমরা যে মৌজা ম্যাপের বা মানচিত্রের স্কেল কিন্তু হলো 1:3960। আচ্ছা 9। এরপরে দেখো রয়েছে 10। স্কেল 1 সেমিতে 10 কিমি হলে আরএফ কত, অর্থাৎ যদি আমি মানচিত্রে 1 সেমিতে 10 কিমি দেখাই, তাহলে এর রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কি হবে, কি হবে বলতো উত্তর? ভেরি গুড, 1:10 লাখ। 1:10 লাখ কিন্তু হবে এর আরএফ। আচ্ছা 11 দাগ, মানচিত্রে কোনো কিছুর বাস্তব দূরত্ব কিসের সাহায্যে দেখানো হয়? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে মানচিত্রে কোন ধরো কলকাতা থেকে হুগলি, এই যে দূরত্বটা, এটা বাস্তবে একটা দূরত্ব তো রয়েছে, ধরো 100 কিমি। আবার মানচিত্রে যখন আমি দেখাবো, সেখানে তো আমি 100 কিমি তো এঁকে দেখাতে পারবো না, তাহলে মানচিত্র আমি ছোট করে দেখাবো। সেখানে এই যে দূরত্বটা, সেটা কিসের সাহায্যে দেখানো হয়? ভেরি গুড, সেখানে কিন্তু এই দূরত্বটা দেখানো হয় স্কেলের সাহায্যে। তাহলে মানচিত্রে কোনো কিছুর বাস্তব দূরত্ব কিসের সাহায্যে দেখানো হয়? স্কেলের সাহায্যে। এরপরে রয়েছে দেখো 12 দাগ, যে ভূপ্রকৃতি নদ নদী বিষয়ক মানচিত্রকে কি বলা হয়? বলো, ভূপ্রকৃতি নদ নদী বিষয়ক মানচিত্রকে কি বলা হয়? ভেরি গুড, প্রাকৃতিক মানচিত্র। এছাড়া কোন একটি দেশের স্বাভাবিক উদ্ভিদ বা কোন একটি দেশের তোমার আহ, কি বলে মৃত্তিকা, এছাড়া জলবায়ু, এই যে প্রাকৃতিক বিষয়গুলো যে মানচিত্রে দেখানো হয়, তাকে কি বলা হয়? প্রাকৃতিক মানচিত্র বা বিষয়ক মানচিত্র। এছাড়া তোমরা বিশ্বায়নিক মানচিত্র সম্পর্কে জেনেছো। সেই বিশ্বায়নিক মানচিত্রে কি থাকে বলতো? কোন একটি দেশের কৃষিকাজের বন্টন সম্পর্কে থাকতে পারে, বা খনিজ সম্পদের, কোন একটি দেশের খনিজ সম্পদের বন্টন কোথায় কেমন, অর্থাৎ কোন স্থানে কেমন রয়েছে খনিজ অবস্থা, অর্থাৎ বিষয় কিন্তু একটা তুলে ধরতে হবে। তাহলে বিশ্বায়নিক এর মাধ্যমে কিন্তু দেখানো হয় জনসংখ্যার বন্টন, পরিসংখ্যান বা পরিবহন ব্যবস্থা ইত্যাদি দেখানো হয়। তাহলে তোমরা মনে রাখবে এখানে 12 দাগ কি না ভূপ্রকৃতির নদ নদীর প্রাকৃতিক মানচিত্র বলা হয়। 13 দাগ, ভারতীয় সর্বেক্ষণ বিভাগ কত সালে স্থাপিত হয়, অর্থাৎ এসওআই, সার্ভে অফ ইন্ডিয়া। এটা আগেই আলোচনা করেছি তোমাদের সাথে। বলো, এসওআই কত সালে স্থাপিত হয়? 1767 সালে কিন্তু এসওআই স্থাপিত হয়। সদর দপ্তর কোথায়? উত্তরাখণ্ডের দেরাদুনে। ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো রয়েছে কোন স্কেলে মুখ্য ও গৌণ ভাগ থাকে? বলো, মুখ্য ভাগ থাকে এবং গৌণ ভাগ থাকে কোন স্কেলে? উদাহরণ আমি বলে দিচ্ছি, ধরবো একটু অপশন দিচ্ছি তোমাদের, ভগ্নাংশসূচক স্কেল, বিবৃতিমূলক স্কেল আর রৈখিক স্কেল। বলো। ভেরি গুড, রৈখিক স্কেলে কিন্তু মুখ্য এবং গৌণ এই দুটি ভাগ কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা বলো তো আমাকে কেউ তোমরা, যে রৈখিক স্কেল কাকে বলবো? ভেরি গুড, খুব ভালো বলেছে, যে যখন কোনো স্কেলকে আমরা সরল রেখার মাধ্যমে প্রকাশ করব, তখন তাকে আমরা কি বলবো বলতো না রৈখিক স্কেল। তাই তো? এই রৈখিক স্কেলের সুবিধা অসুবিধা এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, এগুলো কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে। আচ্ছা, তাহলে এগুলো গেল, দু এক কথা উত্তর দাও। এরপরে দেখো কি রয়েছে। আচ্ছা, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো, প্রশ্নমান 2। তোমাদের অনুশীলনীতে দেখবে এই প্রশ্নমানগুলো বা প্রশ্নগুলো কিন্তু দেওয়া রয়েছে, যে মানচিত্র কি, তাই না? তাহলে বলো তোমরা আমাকে, যে মানচিত্র কি, প্রথম প্রশ্নটা কাকে বলে সেটা বলো। নির্দিষ্ট স্কেল ও অভিক্ষেপ অনুসারে সমতল কাগজের উপর পৃথিবীর কোনো বৃহৎ বা ক্ষুদ্র স্থানের যখন দ্বিমাত্রিক উপস্থাপনা করা হয়, তখন তাকে আমরা কি বলবো? মানচিত্র। তাই তো? সকলে মনে রাখবে, এটা পরীক্ষায় কিন্তু আসবে। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, যে মানচিত্র অভিক্ষেপ কি? বলো, মানচিত্র অভিক্ষেপ কাকে বলে?
দেখো, কাগজের উপর যখন আমরা মানচিত্রটা আহ, উপস্থাপনা করছি তখন নির্দিষ্ট জ্যামিতিক এবং গাণিতিক নিয়মে কিন্তু যখন সেটা মেনে করছি তখন সেটাকে আমরা কি বলছি, মানচিত্র অভিক্ষেপ। যে নিয়ম বা পদ্ধতির কথাই আমরা এখানে বলছি সেটাকেই কিন্তু বলা হয় মানচিত্র অভিক্ষেপ। 3 দাগ, স্কেচ ও মানচিত্রের পার্থক্য লেখো। দুটো করে পার্থক্য লিখতে হবে তোমাদের 2 নম্বরের, বলো কি পার্থক্য হতে পারে। স্কেচ, এটা কি? এটা কিন্তু মানচিত্র নয়, কারণ স্কেচের কিন্তু নির্দিষ্ট স্কেল বা দিক নির্দেশ থাকে না। অপরদিকে মানচিত্রে কিন্তু নির্দিষ্ট দিক নির্দেশ থাকে বা স্কেল থাকে, তাই তো? আবার কি হবে, যে স্কেচের মাধ্যমে আমরা কিন্তু কোনো একটি বস্তু বা কোনো একটি জায়গা সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারি না। অপরদিকে মানচিত্র দ্বারা কিন্তু আমরা কোনো একটি স্থানের সম্পূর্ণ ধারণা তৈরি করতে পারি। এই দুটো পার্থক্য তোমরা বলবে। আচ্ছা, 4 দাগ, ক্ষুদ্র স্কেলের মানচিত্র কাকে বলে? বলো, ক্ষুদ্র স্কেলের মানচিত্র কাকে বলে? যখন আমরা কোনো একটি বৃহৎ অঞ্চলের বা বৃহৎ কোনো দেশ বা মহাদেশের সম্পর্কে জানবো তখন এই ক্ষুদ্র স্কেলের মানচিত্র ব্যবহার করি। উদাহরণস্বরূপ তোমরা বলতে পারো যে উম, দেওয়াল যে মানচিত্র সেটি, তাই তো? এটা কিন্তু ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ। 5 দাগ, মানচিত্র চার্ট কি? বলো, মানচিত্র চার্ট কি? ভেরি গুড। জাহাজের নাবিকদের জন্য তৈরি বিশেষ যে মানচিত্র তাকে আমরা কি বলবো, মানচিত্র চার্ট, তাই তো? তোমরা এর আগের কোশ্চেনটা পড়লে যে ক্ষুদ্র স্কেলের মানচিত্র কাকে বলে, অপরদিকে যদি বলে বৃহৎ স্কেলের মানচিত্র কাকে বলে, তখন কি বলবে বলো তো? নির্দিষ্ট স্কেলে পৃথিবীর ক্ষুদ্র অংশকে যখন আমরা উপস্থাপনা করি তখন তাকে আমরা কি বলি, বৃহৎ স্কেলের মানচিত্র। 5 দাগ, মানচিত্র চার্ট জাহাজের নাবিকরা ব্যবহার করে থাকে। আচ্ছা, 6 দাগ দেখো, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে দুটি বৈশিষ্ট্য লেখো। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের দুটি বৈশিষ্ট্য বলো, কি হবে? দেখো, এই টোপোগ্রাফিক্যাল মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র অর্থাৎ ক্ষুদ্র যা স্থানে, ফলে কোনো অঞ্চলের প্রাকৃতিক এবং যে সাংস্কৃতিক উপস্থাপনা সেই সম্পর্কে কিন্তু বিশদে জানা সম্ভব হয়। আর কি, টোপোগ্রাফিক্যাল মানচিত্র উপগ্রহ চিত্রের সঙ্গে তুলনা করে সেই অঞ্চলের ভৌগোলিকের যে কি পরিবর্তন হয়েছে সেটা সম্পর্কে জানা যেতে পারে। এছাড়া আর কি হতে পারে, অঞ্চলের উন্নয়নের পরিকল্পনা করার সময় এই মানচিত্রের দরকার হয়, সড়ক পথ বা রেলপথ তৈরির সময় দরকার হতে পারে। এছাড়া যুদ্ধক্ষেত্রে সামরিক দিকের প্রয়োজনে কিন্তু এই টোপোগ্রাফিক্যাল মানচিত্রের ব্যাপক প্রয়োজন হয়। এই পয়েন্টগুলো কিন্তু তোমরা বলবে। 7 দাগ, মানচিত্র মৌজা মানচিত্রের গুরুত্ব কি? বলো, মৌজা মানচিত্রের গুরুত্ব কি? মৌজা মানচিত্রের গুরুত্ব। দেখো, মৌজা মানচিত্র হচ্ছে কি এমন একটা খুব বৃহৎ স্কেলের মানচিত্র যেখানে কিন্তু আমি মালিকানা সম্পর্কে ধারণা তৈরি করতে পারি। কোন স্থানের কোন পরিকল্পনা সরকারি পরিকল্পনা গ্রহণ করার জন্য কিন্তু মৌজা মানচিত্রের প্রয়োজন হয়। এগুলো গুরুত্ব। 8 দাগ দেখো, যে বিবৃতিমূলক স্কেলের অসুবিধা কি? বিবৃতিমূলক স্কেল কি সেটা আগে জানতে হবে তোমাদের। যখন মানচিত্রকে আমরা ভাষায় বা কথায় প্রকাশ করব তখন তাকে কি বলবো, বিবৃতিমূলক স্কেল। এর অসুবিধা কি? দেখো, ফটোগ্রাফি সেন্টারে যখন মানচিত্র আমরা ছোট বড় করব, জেরক্স যেটা বলি আমরা, তখন কিন্তু স্কেল পরিবর্তন হয়ে যায়। ফলে পুনরায় কিন্তু এটাকে আবার নতুন করে ক্যালকুলেশন করতে হয়, এটি একটি অসুবিধা। 9 দাগ দেখো, বিষয়ানুগ মানচিত্র কি? বলো, বিষয়ানুগ মানচিত্র কি? বিষয়ানুগ মানচিত্র হলো সেই মানচিত্র যেখানে
কোন একটি দেশের বা কোন একটি মহাদেশের নির্দিষ্ট একটি বিষয়কে তুলে ধরা হয়। যেমন ভারতবর্ষের কৃষিকাজের বন্টন, কোন স্থানে কেমন কৃষিকাজ হয়, ভারতবর্ষের পরিবহন ব্যবস্থা, ভারতবর্ষের রেলওয়ে ব্যবস্থা। এই যে একটা একটা বিষয় নিয়ে যখন আলোচনা করা হবে তখন তাকে কি বলা হবে বলতো? না বিষয়ানুক মানচিত্র। 10 দাগ, ডায়াগোনাল স্কেল কি? দেখো, স্কেলের ভাগ করার সময় আমরা পড়েছিলাম যে লৈখিক স্কেলকে রৈখিক, তারপরে ভার্নিয়ার আর ডায়াগোনাল স্কেল, এই তিনটে ভাগ করা যায়। সেখানে ডায়াগোনাল স্কেল কি সেটা চেয়েছে। সূক্ষ্ম মাপ নেওয়ার জন্য যে স্কেল ব্যবহার করা হয় তাকে আমরা কি বলবো? ডায়াগোনাল স্কেল। মনে থাকবে? আচ্ছা, এরপরে কি রয়েছে দেখবো। দেখো, সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান কত 3। গ্লোব ও মানচিত্রের তফাৎ তোমরা অবশ্যই পারবে। কি হবে বলো? গ্লোব আর মানচিত্রের পার্থক্য কি হবে? গ্লোব পৃথিবীর ত্রিমাত্রিক মডেল, অপরদিকে মানচিত্র পৃথিবীর দ্বিমাত্রিক মডেল, তাই না? গ্লোব বিষয়বস্তু সম্পর্কে কিন্তু সম্পূর্ণ তথ্য দেয় না, অপরদিকে মানচিত্র বিষয়বস্তু সম্পর্কে বা কোনো একটি স্থান সম্পর্কে কিন্তু আমরা সঠিক ব্যাখ্যা পাই। তোমরা কিন্তু এগুলো বই দেখে আরো ভালো করে মুখস্থ করে নেবে, পরীক্ষায় কিন্তু আসে এগুলো। দ্বিতীয় প্রশ্ন দেখো কি রয়েছে। মানচিত্রে কোন কোন বিষয় থাকতেই হবে বলো? শিরোনাম, স্কেল, অক্ষরেখা দ্রাঘিমা রেখা, দিক নির্দেশ, আর আর কি নির্দেশিকা, এইগুলো কিন্তু থাকতে হবে। 3, ক্ষুদ্র ও বৃহৎ স্কেলের তফাৎ কি বলো? উদাহরণ বলবে। প্রথমে বলবে ক্ষুদ্র স্কেল হচ্ছে বৃহৎ কোন স্থানের উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহার হয়। আর বৃহৎ স্কেল কি? যে ক্ষুদ্র কোন স্থানের উপস্থাপনা বোঝাতে বৃহৎ স্কেল ব্যবহার হয়। উদাহরণ বলা হবে। ক্ষুদ্র স্কেলের উদাহরণ কি? না দেওয়াল চিত্র। বৃহৎ স্কেলের উদাহরণ কি? মৌজা ম্যাপ, টোপোগ্রাফিক্যাল ম্যাপ। তাই তো? এগুলো আশা করি তোমরা নিশ্চয়ই পারবে। আচ্ছা, 4 দেখো রয়েছে বিবৃতিমূলক স্কেলের সুবিধা অসুবিধা। দুটো সুবিধা বলো কি হবে বিবৃতিমূলক স্কেলের? এই স্কেল অত্যন্ত সহজ সরল, অঙ্ক কষার কোনো ঝামেলা থাকে না, এগুলো সুবিধা। অসুবিধা কি? না ফটোগ্রাফি যে জেরক্স করার সময় স্কেল ছোট বড় হয়ে যায়, এগুলো অসুবিধা, তাই তো? আচ্ছা, রৈখিক স্কেলের সুবিধা অসুবিধা বলো। রৈখিক স্কেলে কি সুবিধা অসুবিধা রয়েছে? কি হবে? দেখো, সুবিধা হচ্ছে যে মানচিত্রের দূরত্বের সাথে ভূমির দূরত্ব এই দুটো সম্পর্কে কিন্তু মোটামুটি আন্দাজ পাওয়া যায়। অপরদিকে অসুবিধা কি হবে? নির্দিষ্ট এককে এই স্কেল করা হয় বলে অন্যান্য বা অন্য স্কেলে কিন্তু এটাকে সহজে রূপান্তরিত করা যায় না, এগুলো বলবে। 6, স্কেলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি বলো? স্কেলকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে মূলত ভাগ করা যায়। বিবৃতিমূলক স্কেল, আর কি ভগ্নাংশ সূচক স্কেল, আর কি রয়েছে না লৈখিক স্কেল, তাই তো? আচ্ছা, এরপরে রয়েছে দেখো 7 নাম্বার, মানচিত্রের 3টি ব্যবহার লেখো। অনেক ব্যবহার কিন্তু মানচিত্রে রয়েছে, আমরা পড়েছি। 3টি তোমরা মনে করে বলো তো। ভেরি গুড। নাবিক ও বিমান যে চালকগণ তাদের জাহাজ ও বিমানগুলি সঠিক পরিচালনার জন্য কিন্তু মানচিত্রের প্রয়োজন হয়, একটা গেল। 2 নম্বর কি হতে পারে? যে যুদ্ধক্ষেত্রে সামরিক প্রয়োজনে কিন্তু বর্তমানে মানচিত্র ব্যবহার করা হয়, সেটা টোপোগ্রাফিক্যাল মানচিত্র হতে পারে। আর কি হতে পারে? যে গবেষক ও ছাত্রদের কোনো একটি স্থান সম্পর্কে বিশদে গবেষণা করার জন্য মানচিত্রের ব্যবহার করা হয়ে থাকে, তাই তো? আর কি হতে পারে? দেখো, প্রতিটি মানুষের কিন্তু বর্তমানে মানচিত্র নিত্য প্রয়োজনীয় বস্তু হয়ে দাঁড়িয়েছে। তোমরা অনেকে ফোনে কোনো অজানা স্থানে গেলে গুগল ম্যাপ দেখো, তাহলে সেখানেও কিন্তু তোমরা মানচিত্রে ব্যবহার করছো, তাই তো? এছাড়া আর কি না আবহাওয়ার পূর্বাভাস পেতেও কিন্তু আমরা মানচিত্রে ব্যবহার করি। স্যাটেলাইট ইমেজ, যার দ্বারা আমরা বুঝতে পারি যে এই স্থানে এই সময়ে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, তার আগে থেকে আমরা পূর্ব পরিকল্পনা করি, তাই তো? তাহলে মানচিত্র কিন্তু আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক ব্যবহৃত হয়। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি
তোমাদের স্কেল এবং মানচিত্র এই চ্যাপ্টার থেকে আর অসুবিধা থাকার কথা নয়। যদি কারোর অসুবিধা থাকে আমাকে আবার বলো, আমি কিন্তু আবার তোমাদের সাথে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এবং অনুশীলনীও তোমাদের সাথে আলোচনা করেছি। সকলে খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।